বাংলাদেশের ঋণ 18 লাখ কোটি টাকা প্রকাশ পাওয়ার পর গেল রব। তবে উন্নয়নশীল দেশের তুলনায় এই ঋণ অনেক কম, আর উন্নত দেশের সাথে তুলনা করলে এটা কিছুই না। আওয়ামী লীগ সরকারের আমলে সরকারের ঋণের পরিমাণ নিয়ে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারকে এই ঋণ পরিশোধের ব্যবস্থা নিতে হবে। এর মানে হলো আওয়ামী লীগ সরকার এই ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা বা পরিকল্পনা রেখে যাননি। অথচ বাস্তবতা হলো কেবল উন্নয়নশীল বিশ্ব না, উন্নত বিশ্বেও প্রকল্প বাস্তবায়নে ঋণ নিয়ে থাকে। ঋণমুক্ত সরকার বিশ্বে আছে কিনা সেটি একটি গবেষণার বিষয় হতে পারে। এবার দেখে নেওয়া যাক বাংলাদেশের ঋণ খুব বেশি কিনা। অর্থ বিভাগ গত ডিসেম্বর পর্যন্ত দেশি বিদেশি ঋণের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। তাতে মোট ঋণের স্থিতি দেখানো হচ্ছে 16,59,334 কোটি টাকা। অর্থ বিভাগ ধারণা করছে চলতি বছরে জুন শেষে দেশি বিদেশি ঋণ স্থিতি দাঁড়াবে 18,36,000 কোটি টাকার মতো। জুন মাস থেকে বিদেশি ঋণের পরিমাণ ছিল 6,790 কোটি ডলার। প্রতি ডলার 118 টাকা দরে হিসাব করলে তা 8,01,000 কোটি টাকা দাঁড়ায়। আওয়ামী লীগ 2009 সালে 6 জানুয়ারি যখন সরকারের দায়িত্ব নেন, তখন দেশি বিদেশি ঋণের স্থিতি ছিল 2,76,830 কোটি টাকা। অর্থাৎ আওয়ামী লীগের 3 মেয়াদে বাংলাদেশের ঋণ 6 গুণের বেশি বেড়েছে। আসলে কি সর্বনাশ হয়েছে? যদি নিম্ন আয়ের উন্নয়নশীল আর উন্নত দেশের সঙ্গে তুলনা করা যায় তাহলে কিন্তু সহজেই বোঝা যায় বাংলাদেশ ঋণের ক্ষেত্রে বেশ স্বস্তিদায়ক অবস্থায় আছে। স্বাধীনতার পর থেকেই দেশে যত বড় উন্নয়ন প্রকল্প হয়েছে তার মধ্যে শতভাগ দেশীয় অর্থায়নে প্রকল্প হয়েছে একমাত্র পদ্মা সেতু। বাকি সব প্রকল্পেই 90% বা তার চেয়ে বেশি বিদেশি ঋণ নেওয়া হয়েছে, যেটি যমুনা সেতুই হোক আর হাসপাতালের বড় কেনাকাটা হোক বা জলবায়ু প্রকল্প হোক। যদি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তুলনায় যায় তাহলে কি চিত্র দেখা যায়? ভারতের দিকে তাকানো যাক। 2019 সালে ভারত সরকারের মোট ঋণ তার দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপির 75% ছিল। করোনা ভাইরাস মহামারীর বছরে তা বেড়ে 88% ছাড়িয়ে যায়। সেখান থেকে 1% কিছুটা বেশি কমে 2023 সালে দাঁড়ায় 83.75%। ভারতে গত মার্চে শেষ হওয়া 2023-24 অর্থ বছরে বিদেশি ঋণের স্থিতি দাঁড়িয়েছে 666 বিলিয়ন ডলার। এর বাইরে আছে দেশীয় ঋণ। এই অঞ্চলে উন্নয়নে অনেকটা পিছিয়ে থাকা নেপালের ঋণ অনেকটা বাংলাদেশের মতোই। 2015 সালে জিডিপি 22.5% ছিল সরকারের ঋণ। সেটি ধারাবাহিকভাবে বাড়তে 2023 সালে দাঁড়িয়েছে 43%-এর কাছাকাছি। 2023 সাল শেষে নেপালের ছোট অর্থনীতির বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে প্রায় 10 বিলিয়ন ডলার। ভুটানের হালনাগাদ হিসাব পাওয়া যায় না, তবে 2003 থেকে 2020 সাল পর্যন্ত যে হিসাব তাতে দেখা যায় 2010 সালে দেশটির সরকারের ঋণ জিডিপির তুলনায় ছিল সর্বনিম্ন 5-6%। 2020 সালে তা জিডিপির 1.11% দাঁড়ায়। পাকিস্তানে জিডিপির তুলনায় সরকারের ঋণ 2012 থেকে 2015 সাল পর্যন্ত জিডিপির 63%-এর মধ্যেই সীমাবদ্ধ ছিল। 2016 সাল থেকে এটি বাড়তে থাকে। সেই বছর তা দাঁড়ায় 67.60%। 2020 সালে এই ঋণ জিডিপির 94%-এ দাঁড়িয়ে যায়। সেখান থেকে কিছুটা কমে 2023 সাল শেষে দাঁড়িয়ে 91%। 2023 সালে ডিসেম্বর শেষে পাকিস্তানের বিদেশি ঋণে দাঁড়িয়েছে কেবল 131 বিলিয়ন ডলার, যা বাংলাদেশের মোট ঋণের চেয়ে কম। অথচ এখন বাংলাদেশের অর্থনীতি পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। এবার কিছু উন্নত দেশের দিকে তাকানো যাক। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব তেল রপ্তানি করে বিপুল পরিমাণ ডলার আয় করলেও দেশটির সরকার ঋণ ছাড়া চলতে পারে না। 2024 সাল শেষে দেশটির মোট ঋণ দাঁড়াবে 306 বিলিয়ন ডলার। এর মধ্যে বৈদেশিক ঋণ হলো 125 বিলিয়ন ডলার। আমেরিকার সিনেট কিছুদিন পর নতুন ঋণ অনুমোদন না করলে দেশটি দেউলিয়া হওয়ার দশা হয়ে যায়। দেশটির ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের হিসাব বলছে মোট দেশজ উৎপাদন বা জিডিপির চেয়ে দেশটির সরকারের ঋণ বেশি। 2024 সাল শেষে দেশটির মোট ঋণ দাঁড়াবে 34 ট্রিলিয়ন ডলার। দেশটির মোট দেশজ উৎপাদন 27,000 বিলিয়নের কিছুটা বেশি। এশিয়ার সবচেয়ে উন্নত দেশ জাপানের কথা শুনলে আরও ধাক্কা খেতে হতে পারে। দেশটির জিডিপির তুলনায় ঋণের হার 236%। ডলারের হিসাবে তা $9,200। এশিয়ায় বহু মানুষের স্বপ্নের দেশ সিঙ্গাপুরের সরকারও ভীষণ ঋণগ্রস্ত। দেশটির জিডিপির তুলনায় ঋণের হার 168%, অর্থাৎ বাংলাদেশের তুলনায় 4 গুণ ঋণগ্রস্ত সিঙ্গাপুর। উন্নত এই দেশটির মোট ঋণ দাঁড়িয়েছে 885 বিলিয়ন ডলার।
এশিয়ার উৎপাদনের হার চীন এখন দেশে দেশে ঋণ দিয়ে বেড়াচ্ছে, বিনিয়োগের সুযোগ খুঁজছে। সেই দেশটির সরকারও বিপুল পরিমাণ ঋণ নিয়ে উন্নয়ন কর্মকাণ্ড চালায়। 2011 সাল থেকে দেশটির সরকারের ঋণ টানা বাড়ছে। সেই বছর জিডিপির তুলনায় চীনের ঋণ ছিল 33.77%। 2024 সাল শেষে এই ঋণ আরও বেড়ে হবে 88%। ঋণের যে প্রক্ষেপণ করা আছে তাতে 2029 সালে জিডিপির তুলনায় ঋণ দাঁড়াবে 110%।